এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে উত্থাপন করব। ইতিমধ্যে আপনারা সেই বিষয়ে অবগত হয়ে গেছেন, অনেকে অনেক কিছুই জেনে গেছেন। কারণ গতকাল সুপ্রিম কোর্টে শুনানি এর শেষ হয়েছে বা দীর্ঘক্ষণ শুনানি হয়েছে, কিন্তু কিছু নিখুঁত বিষয় এখানে তৈরি হয়েছে এই নিয়োগ সংক্রান্ত। কাদের কি ভবিষ্যৎ রয়েছে না রয়েছে, অতীত বর্তমান নিয়েই কিছু আলোচনা করব সুপ্রিম কোর্টে গত দিনের 20-22 মামলার শুনানি নিয়ে। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন শুনানি বিস্তারিত আপনারা পেয়েছেন, বা 20-22 নিয়ে এর আগে এত বড় শুনানি হচ্ছে কিনা আমাদের জানা নেই। প্রায় 35-36 মিনিটের একটি বড় শুনানি হয়েছে। সেই শুনানিতে কি কি উঠে এসেছে সেটার উপরে ভিত্তি করে আমি প্রাসঙ্গিক দিকগুলো তুলে ধরবো, কারণ আমি বিস্তারিত এখানে বলবো না। তো আপনারা দেখেছিলেন আজকে শুনানিতে যারা ভূমিকা গ্রহণ করেছিল, মূল ভূমিকা পশ্চাদের পক্ষ থেকে অ্যাডভোকেট, আর সবচেয়ে নায়কের ভূমিকায় ছিলেন আজকে পাটোয়ালি স্যার। বলতেই হচ্ছে এরকম ভাবে, কারণ উনি শুনানিটা অনেকটাই বুঝিয়েছেন বিস্তারিত, যে প্রেক্ষাপট কি ছিল আর কেন কি হয়েছে না হয়েছে। এবং মীনাক্ষী ম্যাডামও ছিলেন পাশে, মীনাক্ষী ম্যাডামও খুব বিষয়টি বোঝানোর চেষ্টা করেন। তো এই হচ্ছে বিষয়। আজ কিন্তু শুনানিতে সবচেয়ে বড় বিষয় যে কাট আপ যে প্রসঙ্গ, নো কাট আপ, যে কাট আপের বিষয় বা কোনো কাট আপ জোনের বিষয় এখানে নেই, সেই বিষয়টি কিন্তু বিস্তারিত তুলে ধরেন। তো পাটালি স্যার বলেন এখানে দুটি বিষয়, দেয়ার আর টু থিংস, যেটা হচ্ছে জয়শঙ্কর স্যার এবং করুণানন্দী ম্যাডাম কি বিষয়ে আর্গু করবেন সেটা আমরা কিন্তু জানি না। কারণ করুণানন্দী ম্যাডাম তিনি প্রথমে বলেন আমাকে 2 মিনিটস সময় দেওয়া হোক, এরকম একটা বিষয়। তো পাটোয়ারি স্যার বলেন মীনাক্ষী ম্যাডাম যে বিষয় নিয়ে আলোচনা করবেন সে বিষয়ে আমি নিশ্চিত উনি করতেই পারে, উনি অবজেকশন করেন না। এবার পাটোয়ারিসের 20-22 কেসের যে বিস্তার, যে বিষয়গুলি সিঙ্গেল বেঞ্চ টু ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট, এই যে বর্তমান কন্টেম্পট মামলা নিয়ে আজকে শুনানি, সেই বিষয়গুলো পুরোটাই তুলে ধরেন। জাস্ট তখন বলেন যে জাজমেন্টে কি ছিল সেটা একটু পড়ুন, কারণ মূল যে জাজমেন্ট 20-22-এর জাজমেন্ট, সেই জাজমেন্টে কি কি বিষয় ছিল সেগুলো পাটোয়ারি স্যার যে জায়গাগুলো তুলে ধরেন, জাজমেন্টের মূল জায়গাগুলো তুলে ধরেন, 142 কেন প্রয়োগ করা হয়েছে সেটা তুলে ধরেন, এবং কোভিড প্যান্ডেমিকের যে সিচুয়েশন তৈরি হয়েছে তার জন্য এই পরিস্থিতিগুলো তৈরি হয়েছে সেগুলো তুলে ধরেন। কিন্তু এখানে তিনি পজিটিভ, যারা পিডি 2022 ব্যাচ তাদের বিষয় নিয়ে পাটুয়ালিসের পুরোটাই পজিটিভ ছিলেন। তিনি সেই বিষয়ে নিয়ে বিস্তারিত বলেন। বিচারপতিরা নিজেদের মধ্যে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেন। 20-22 নিয়োগ নিয়ে কোনো অভিযোগ নেই আজও, পাটুয়ালি স্যার তুলে ধরেন। জজ বলেন সবই এলিজেবল, কিন্তু আমি বুঝলাম কিন্তু কন্টেম্পট কি জন্য আনলো, এই কন্টেম্পটের বিষয় নিয়ে একাধিক প্রশ্ন করেন পাটোয়ারি স্যারের কাছে। পাটোয়ারি স্যার সেটা বলেন বোর্ড কমপ্লাই করেনি সব অর্ডার। শূন্যপদ নিয়ে আলোচনা করেন, তারা বলেন যে 11,765 শূন্যপদ রয়েছে, তার মধ্যে 9533 তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, কিন্তু এখনো শূন্যপদ এখানে পড়ে রয়েছে। 29শে জানুয়ারি একটি পিকচার সামনে আসে যে 2,926 জন ক্যান্ডিডেটকে ইন্টারভিউ নিতে বলেন, তারা ইন্টারভিউ নয়, তার মধ্যে 2,572 ক্যান্ডিডেট প্রেজেন্ট থাকে বা বোর্ড ক্লারিফিকেশন চাই, এবং সুপ্রিম কোর্টে কি এমএ করে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন করে যে ক্যালিবার কি আমাদের কাছে যথাযথ মিডিয়াম ও রিজার্ভেশন অনুযায়ী শূন্যপদ নেই, এটা রিঅ্যাপ্রোপ্রিয়েট করার প্রয়োজন আছে। সেই মতো জজ বলেন হ্যাঁ, অল্টার করার জন্য, ক্যাটাগরি অল্টার করার জন্য তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। এই বিষয়ে তুলে ধরেন। পাটোয়ারি স্যার বলেন যে 1982 জন ক্যান্ডিডেট পিপল রিঅ্যাপ্রোপ্রিয়েট করেন এবং 1982 জন কিন্তু এলিজিবল হয় এবং তারা নিয়োগ পায়। এখানে সবচেয়ে বড় বিষয় যে এই রিক্রুটমেন্টে কোনো কাট আপ প্রসঙ্গ নেই, এই কাট আপটা বড় বিষয়। কারণ এই প্রসঙ্গ কেন আসছে, কারণ বোর্ড আগে এভিডেভিট দিয়ে জানান যে 2900 সামথিং ক্যান্ডিডেট যে ইন্টারভিউ দিয়েছে তার মধ্যে 2,513 জন ক্যান্ডিডেট এলিজিবল হচ্ছে, প্রায় 2800-2900 শূন্যপদ তাদের কাছে রয়েছে। এভিডেভিট দিয়ে বোর্ড এখানে জানান এর আগে একটি শুনানিতে, সেখানে তারা এখন বলছে যে আমাদের কাছে শূন্যপদ নেই, তারা 1982 দিয়ে থেমে গেছে। সেই বিষয়ে জজ বলেন যে তাহলে 2513 থেকে 1982 বাদ দিলে কত হয়, 531। পাটোয়ারি স্যার বলেন দেয়ার নো কাট আপ। তাহলে কাট আপ যখন নেই তারা এই পর্যন্ত গিয়ে থেমে গেল কেন, কারণ যতটুকু নিচে নামতে পারে তারা নামতে পারে। তারপরে বলেন যে এই টোটাল 20-22 থেকে 157 জন পড়ে আছে, আর এইদিকে 531 জন ইতিমধ্যে অন্য কোনো জবে জয়েন করে নিয়েছে, এই বিষয়টি তুলে ধরেন। কারণ 157 জনের প্রশ্নটা এখান থেকেই শুরু হয়। পাটোয়ারি স্যার আবারও বলেন নো রিজার্ভেশন অ্যাবাউট কাট আপ, নো রেজুলেশন, এখানে কাট অফ নিয়ে কোনো রেজুলেশন হয়নি, বোর্ডের কোনো রুলস নেই, কোনো আলোচনা নেই, হঠাৎ করে কিভাবে কাট অফ আসলো। জজ বললেন জজ আরো এই কাট অফের বিষয়টি আরো ভালো করে বোঝার চেষ্টা করার জন্য পাটালি স্যারকে একাধিকবার বিভিন্ন রকম প্রশ্ন করেন। ভাষা থেকে মীনাক্ষী ম্যাডাম ছিলেন, মীনাক্ষী ম্যাডাম বিষয়টি বোঝেন, কাট অফ নিয়ে শুরু করেন। দে ক্রিয়েট আর্টিফিশিয়াল কাট অফ। জজ তখন বলেন 850+ ভ্যাকান্সি আছে, কারণ পাটালি স্যার আর মীনাক্ষী আরোরা ম্যাডাম যেটি বলেছিলেন যে 850+ ভ্যাকান্সি এখনো রয়েছে, কিন্তু 157 ক্যান্ডিডেট অ্যালাইভ, এই যে বিষয়গুলো নিয়ে আসেন 800+ ভ্যাকান্সি রয়েছে। বোর্ডকে তখন প্রশ্ন করেন
যে আপনারা কেন দিচ্ছেন না? 157 জন তো ক্যান্ডিডেট আর 850 প্লাস ভ্যাকান্সি রয়েছে। বোর্ড বোর্ডের পক্ষে প্রশ্ন করেন যে বোর্ডও বলেন আরো আয়ে রয়েছে, আম, এখনো অন্য সিমিলার ম্যাটার রয়েছে, এই বিষয়ে আমি এখন কিছু বলছি না, বোর্ডও বলেন। তখন জজ বলেন ঠিক আছে, এই বিষয়ে কোনো এখন প্রশ্ন হচ্ছে না আয় নিয়ে বা অন্য কোনো ম্যাটার, আপাতত এই যে কন্টেন্ট ম্যাটার 157 জনের বিষয়টি আগে সলিউশন করেন। বোর্ড তখন বলেন কাট অফ প্রসঙ্গ তো আসবেই, যখন শূন্যপদের যে ক্যান্ডিডেট বৃদ্ধি পাবে তখন তো কাট অফ প্রসঙ্গ আসবে। জাস্টিস বলেন টেল অ্যাবাউট 157 ক্যান্ডিডেট, কারণ একই বিষয় তো আবার রিপিট হচ্ছে, আপনি 157 জনের ক্যান্ডিডেট বিষয় নিয়ে বলেন। বোর্ড বলেন ক্যাটাগরি রি অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য সুপ্রিম কোর্টে আমরা এসেছিলাম, কিন্তু রাজ্য সরকার সঠিকভাবে রি অ্যাপ্রোপ্রিয়েট করেননি। রাজ্য সরকার যতটা রি অ্যাপ্রোপ্রিয়েট করেছে আমরা সেটাকে দিয়েছি, বিভিন্নভাবে তারা মিক্স করে গেজানোর চেষ্টা করেন, কিন্তু এই বিষয়টা কিন্তু ওই রকম নয়। তখন বোর্ডের পক্ষ থেকে বলেন যে রিজার্ভেশন বা মিডিয়াম ক্যাটাগরিতে যদি আমরা ওখানে দিয়ে দিই, হিন্দি মিডিয়ামে গিয়ে একটি বাংলা মিডিয়ামের ছেলে কি পড়াবে, উর্দু মিডিয়ামে গিয়ে একজন হিন্দি মিডিয়ামের ছেলে মেয়ে কি পড়াবে, এই বিষয় নিয়ে কিন্তু একটু বড় প্রশ্ন তুলে ধরেন। তারপরে বোর্ড বলেন যে 5% রিলেটেড একটি মামলা জাস্টিস দীপাঙ্ক দত্তের বেঞ্চে এখনো পেন্ডিং রয়েছে। ওখানে কাট আপ আমরা 157 জন নিয়োগ দিই, কাট আপ নিচে নিয়ে যাবে, তখন ওই 5% থেকে নিয়োগ দিতে হবে, এই বিষয়ে তুলে ধরেন। তখন জাজ বলেন তাহলে আপনারা দুটি লিস্ট তৈরি করুন, প্রি 2022 ব্যাচ যারা 5% মধ্যে রয়েছে এবং 20-22 ব্যাচ যারা কমন একটি রিক্রুটমেন্ট, এটি কমন রিক্রুটমেন্ট, আপনার কমন একটি মেরিট লিস্ট তৈরি করুন বা এভিডেভিট আকারে আমাদের কাছে সুপ্রিম কোর্টের নেক্সট শুনানিতে জমা দিন। যারা 20-22 রয়েছে তাদের থেকে কতজন পাবে 157 জনের থেকে, আর 5% অ্যাডিশনাল পেলেন যারা ওয়েটিংয়ে রয়েছে মূল 9533 থেকে, সেখান থেকে কতজন পাবে সেই বিষয়ে একটা এভিডেভিট দেন। বোর্ড বলেন দেয়ার আর নো ভ্যাকান্সি, আমাদের কাছে কোনো ভ্যাকান্সি নেই। জজ বলেন অ্যাবাউট 3K ভ্যাকান্সি, প্রায় 3K ভ্যাকান্সি ছিল প্রথম দিকে, তার মধ্যে 850 পড়ে আছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়। বোর্ড বলেন অ্যাকর্ডিং টু মিডিয়াম এখানে সঠিক ভ্যাকান্সি নেই। তখন জজ বলেন আম, আমরা নতুন ব্যাপারে এখানে আর ঢুকছি না, ভ্যাকান্সি বিষয় টিষয়গুলো কিন্তু 157 জন রয়েছে বা যারা এখানে ওয়েটিংয়ে রয়েছে আগের রিক্রুটমেন্ট মানে 9533 থেকে, তাদেরকে এখানে রিঅ্যাপ্রোপ্রিয়েট করা হোক বা তাদেরকে নিয়ে 5% একটি প্যানেল যারা রয়েছে তাদেরকে নিয়ে বা যারা 157 জন রয়েছে তাদেরকে একটি কমন লিস্ট তৈরি করা হোক, কারা কারা সুযোগ পাচ্ছে অ্যাকর্ডিং টু মেরিট। এবং এদিক থেকে আপনারা দেখেছিলেন করুণানন্দ ম্যাম পাশে ছিলেন, উনি দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন, কিছু বলার চেষ্টা করেন, বলেন যে আমার 2 মিনিট আমার বলার সুযোগ দিন বা দুটো লাইনে আমাকে বলার সুযোগ দিন, কারণ আরো 64 ক্যান্ডিডেট এইরকম ধরনের সেম ক্যান্ডিডেট রয়েছে। বিচারপতি ওই বিষয়ে কোনোভাবেই ঢুকতে চাননি, যে তিনি বলেন, জজ বলেন যে পরবর্তীতে আমরা পরবর্তী শোনেন যে আপনাকে সুযোগ দেওয়া হবে, আপনি বলবেন আগে 157 জন বা 5% এর বিষয়টি এরা এখানে আগে জমা দিক, কি বলতে চাইছে তারপরে শুনবেন। তারপরে 3-4 সপ্তাহ পরে মামলাটি রাখেন, এই হচ্ছে বিষয়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে 157 জন ক্যান্ডিডেট নিয়ে কিন্তু একটা বিষয়, 157 জন ক্যান্ডিডেট বাকি রয়েছে, পাটোয়ারি স্যার যেটি বলেন যে 531 জনের মধ্যে 157 জন আর বাকি রয়েছে, আর অন্য অন্যরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সময়ে চাকরি পেয়ে গেছেন, তাদের এই নিয়ে আর কোনো গ্রিভেন্স কিন্তু তাদের নেই, এই হচ্ছে বিষয়। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে 5% যারা রয়েছে, যারা ওয়েটিং এ রয়েছে 9533 তে যারা ওয়েটিং, তাদেরকে নিয়ে আর এই 157 জনের উপরে ভিত্তি করে একটা কম্বাইন্ড লিস্ট এফিডেভিট আকারে সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্য সরকারকে জমা করতে হবে, মানে বোর্ডকে জমা করতে হবে এফিডেভিট আকারে। আজ মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, পরবর্তী আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই জানা হবে সুপ্রিম কোর্টে, বা এফিডেভিট জমা পড়লে বা তথ্য আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।